আমাদের গরিব হওয়াটা সম্পূর্ণ আমাদের মনের কল্পনা মাত্র। একটা কথার কিন্তু অনেকগুলো মানে তৈরি করা যায়। বন্ধুরা, এই দুটি প্রসঙ্গকে কেন্দ্র করে আজকে আপনাদের প্রভু বুদ্ধের দুটি সুন্দর ছোট গল্প শোনাবো। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব। প্রথম গল্পটিতে আপনাদের গৌতম বুদ্ধ এবং এক গরিব ব্যক্তির গল্প শোনাবো। এক গ্রামে বসবাসকারী এক অত্যন্ত দরিদ্র ব্যক্তি ছিল রহিম। পরিবার নিয়ে বসবাসকারী রহিম নিজের আর্থিক অভাব অনটন নিয়ে সর্বক্ষণ খুবই বিচলিত হয়ে থাকত। নিজের দারিদ্র অবস্থা রহিমকে সবসময় দুঃখী করে রাখত। রহিমের চোখে মুখে সবসময় একটা চির দুঃখী ভাব দেখা যেত নিজের দরিদ্রাবস্থার কারণে। তার পরিবারে ছিল তার স্ত্রী এবং একটি ছোট্ট ছেলে। রহিম গ্রামেরই একটি ছোট্ট চায়ের দোকানে কাজ করত। অল্প কিছু অর্থ সে উপার্জন করত মাস গেলে, তাতে কোনো ক্রমেই তার সংসার চলত না। রহিমের স্ত্রী বিমলা গ্রামের জমিদারের বাড়িতে পরিচারিকার কাজ করত। সেও অল্প কিছু মাস মাইনে পেত জমিদারের বাড়িতে কাজ করে। এইভাবে সব মিলিয়ে বেশ কষ্ট করেই তাদের সংসারটা চলত। রহিম কিন্তু সর্বক্ষণ তার এই অবস্থার থেকে মুক্তি পাওয়ার জন্য চেষ্টা করতে থাকত। এই অবস্থা থেকে মুক্তির পথ খুঁজে বেড়াতো সব সময়। নিজের এই অবস্থার জন্য কিন্তু সে সর্বক্ষণ ঈশ্বরকে কারণে অকারণে দোষারোপ করতে ছাড়ত না। একবার রহিমের গ্রামে প্রভু গৌতম বুদ্ধ নিজের কিছু শিষ্যকে নিয়ে আসলেন গ্রামের সকলকে প্রয়োজনীয় জ্ঞান প্রদান করার জন্য এবং সকলের সকল সমস্যার সমাধান করার জন্য। গ্রামের লোকের মুখে মুখে এই কথা শোনার পর রহিম বড় আশা নিয়ে গৌতম বুদ্ধের কাছে গেল নিজের জীবনের এই দুরাবস্থা থেকে মুক্তি পেতে। গৌতম বুদ্ধ এবং ওনার শিষ্যরাও সাদরে রহিমকে স্বাগত জানালেন। গৌতম বুদ্ধের নিকটে যাওয়ার পর রহিম গৌতম বুদ্ধকে নিজের জীবনের সমস্ত সমস্যার কথা বিস্তারিতভাবে জানালো এবং সে গৌতম বুদ্ধকে অনুরোধ করে বলল তার এই দরিদ্র অবস্থা থেকে মুক্তি পাওয়ার কোনো না কোনো উপায় বলে দিতে। প্রভু বুদ্ধ রহিমের সব সমস্যার কথা শুনে খুবই শান্তভাবে মৃদু হেসে রহিমকে উত্তরে বললেন, তুমি কাউকে কিছু দাও না, সেই কারণেই কিন্তু তুমি আসল দরিদ্র। গৌতম বুদ্ধের এই কথা শোনার পর রহিম খুবই অবাক হয়ে গেল এবং সে খুবই অবাকভাবে প্রভু বুদ্ধকে প্রশ্ন করে বলল, আমার নিজের কাছেই তো কিছু নেই, আমি অন্যকে তাহলে দেব কিভাবে? আমার নিজের অবস্থাই তো শোচনীয়, তাহলে আমি অন্যের অবস্থা ঠিক করব কিভাবে? প্রভু বুদ্ধ তখন রহিমের কথার উত্তরে মুচকি হেসে বললেন, তুমি এই প্রসঙ্গে যথেষ্ট অজ্ঞানী বলে আমার মনে হচ্ছে। রহিম তখন অবাক হয়ে পুনরায় গৌতম বুদ্ধকে প্রশ্ন করে বসল। গৌতম বুদ্ধকে রহিম বলল, এটা আপনি কি বলছেন প্রভু? আমি তো কিছুই বুঝতে পারছি না। প্রভু বুদ্ধ তখন রহিমকে বুঝিয়ে বললেন, তোমার কাছে ঈশ্বর প্রদত্ত সুন্দর হাসিটা রয়েছে, যেটার দ্বারা তুমি মানুষকে খুশি করতে পারবে এবং মানুষের মন জয় করতে পারবে। তোমার কাছে ঈশ্বর প্রদত্ত মুখখানা রয়েছে, যেটির দ্বারা তুমি মানুষকে ভালো ভালো কথা বলতে পারবে। এছাড়াও তোমার কাছে ঈশ্বর প্রদত্ত সুস্থ সবল হাত পা রয়েছে, যার দ্বারা তুমি মানুষকে যে কোনোভাবে সামান্য হলেও সাহায্য করতে পারবে। তোমার কাছে ঈশ্বর প্রদত্ত এত কিছু থাকা সত্ত্বেও তুমি দরিদ্র হতে পারো কিভাবে? নিজেকে একজন সুস্থ সবল স্বাভাবিক মানুষ হিসেবে এই পৃথিবীতে উপস্থাপন করতে পেরে নিজেকে সবথেকে বেশি ধনী বলে মনে করো, তাহলেই দেখবে তোমার তুচ্ছ এই আর্থিক দরিদ্রতা কখনোই তোমার নিত্য নৈমিত্তিক পথে বাধা হয়ে দাঁড়াবে না। এরপর গৌতম বুদ্ধের কথায় রহিম বুঝতে পারল যে আসলে এই দরিদ্রতা থেকে মুক্তি পাওয়ার সহজ সরল উপায়টা কি। বন্ধুরা, আজকের প্রথম গল্পটা থেকে শিক্ষণীয় তিনটি কথা সর্বদা মনে রাখুন। প্রথমত, আমরা নিজেদেরকে অন্তর থেকে যতটা দরিদ্র বলে মনে করব, আসলেই কিন্তু আমরা ততটাই দরিদ্র হতে থাকব। দ্বিতীয়ত, নিজেদেরকে দরিদ্র বলে মনে করাটা কিন্তু আসলেই আমাদের একটা ভ্রম। তৃতীয়ত, ঈশ্বরের কাছ থেকে প্রাপ্ত সুস্থ সবল শরীর, সুন্দর একটা মন থাকলেই আমরা সব থেকে বেশি ধনী। বন্ধুরা, আমার আজকের বলা দ্বিতীয় গল্পটিও গৌতম বুদ্ধের একটি ঘটনাকে কেন্দ্র করে। একবার প্রভু গৌতম বুদ্ধ নিজের শিষ্য আনন্দকে নিয়ে এক গ্রামে প্রবচন দিচ্ছিলেন।
সেখানে অনেকেই উপস্থিত ছিলেন শ্রী গৌতম বুদ্ধের নানান রকম উপদেশ শোনার জন্য। উপদেশ সভা শেষে গৌতম বুদ্ধ চিৎকার করে বলে উঠলেন, জাগো সবাই, সময় থাকতেই জেগে যাও। এই কথা বলার পরই গৌতম বুদ্ধ নিজের সেই সভা শেষ করলেন। তারপর তিনি নিজের শিষ্য আনন্দকে নিয়ে সেই গ্রাম থেকে ফিরে আসতেই যাবেন, তখনই সেই গ্রামের মুখে তিনি দাঁড়িয়ে পড়লেন বেশ কিছু মানুষের ভিড়ের মধ্যে। যেহেতু ওনার উপদেশ সভায় গ্রামের সব লোকেরা এসে ভিড় জমিয়েছিল, সেহেতু সভা শেষ হওয়ার পর গ্রামের লোকেদের ভিড় কমতে একটু সময় লাগছিল। সেই গ্রামের লোকেদের ভিড়ের মধ্যে থেকে গৌতম বুদ্ধ লক্ষ্য করলেন একজন নারী গৌতম বুদ্ধের দিকে এগিয়ে আসছেন এবং গৌতম বুদ্ধের সামনে আসতেই তিনি বললেন, প্রভু, আমি এক নর্তকী। আজকে কিছুক্ষণ পরেই পাশের গ্রামের এক জমিদারের বাড়িতে আমার নৃত্য পরিবেশনের একটি অনুষ্ঠান রয়েছে। আমি সেটা বেমালুম ভুলেই গিয়েছিলাম, কিন্তু আপনার বলা শেষ বাণীটি শুনে, অর্থাৎ সময় থাকতে সবাই জাগো, এটা শোনা মাত্রই আমার মনে পড়ে গেল যে আমার নৃত্য পরিবেশনের অনুষ্ঠান রয়েছে আর আমাকে সেখানে যেতে হবে। আপনাকে এর জন্য অসংখ্য ধন্যবাদ। সেই নর্তকীর কথায় গৌতম বুদ্ধ মৃদু হাসলেন। তারপর সেই নর্তকী চলে গেল। এরপর গৌতম বুদ্ধ আবারও অপেক্ষা করতে লাগলেন ভিড় কমার জন্য। তখন তিনি দেখলেন আরও একজন মধ্যবয়স্ক ব্যক্তি গৌতম বুদ্ধর দিকে এগিয়ে এসে বলল, প্রভু, আমি আপনার থেকে কোনো কথাই লুকাবো না। আসলে আমি একজন ডাকাত। আমি ভুলে গিয়েছিলাম যে আমাকে আজকে এক জায়গায় ডাকাতি করতে যেতে হবে, কিন্তু আপনার প্রবচন শুনে আমার নিজের সংকল্পটা মনে পড়ে গেল। আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রভু। এইবারও গৌতম বুদ্ধ মুচকি হাসলেন এবং সেই ব্যক্তি সেখান থেকে চলে গেল। এরপর একজন বৃদ্ধ মানুষ ভিড় উপেক্ষা করে গৌতম বুদ্ধের দিকে এগিয়ে এসে গৌতম বুদ্ধকে উদ্দেশ্য করে বললেন, প্রভু, আমি আমার সারা জীবনব্যাপী দুনিয়ার সমস্ত সুখকে আঁকড়ে ধরার পেছনে ছুটে চললাম। এখন যখন আমার মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে, তখন আমি বুঝলাম সারা জীবনটা আমি বৃথাই নষ্ট করে দিলাম। আজকে আপনার বলা শেষ বাণীটা শুনে আমার মনে হলো এইবার থেকে আমি আমার জীবন থেকে মোহ ত্যাগ করে দিয়ে সম্পূর্ণভাবে নির্বাণের জন্য নিজেকে প্রস্তুত করব। এই বলে তিনিও সেখান থেকে চলে গেলেন। এরপর গৌতম বুদ্ধ আনন্দকে উদ্দেশ্য করে বললেন, দেখলে তো আনন্দ, আমার একটি কথার কতগুলো অর্থ বার হলো। একটা কথাই কিন্তু এক একজনের কাছে এক এক রূপে প্রকাশ পেল। কাজেই একটি কথার কিন্তু ভিন্ন ভিন্ন রূপ হয় ভিন্ন ভিন্ন মানুষজনেদের কাছে। গৌতম বুদ্ধের কথায় আনন্দ মৃদু হেসে উত্তরে বললেন, হ্যাঁ প্রভু, বুঝতে পেরেছি আপনার কথার মানে। এর দ্বারা আনন্দ গৌতম বুদ্ধের কাছে সেদিন আরও একটি নতুন শিক্ষা অর্জন করতে পারলেন। বন্ধুরা, এই ছোট্ট গল্পটা থেকে শিক্ষণীয় তিনটি কথা কখনো ভুলবেন না। প্রথমত, মানুষের পরিস্থিতি অনুযায়ী একটা কথার কিন্তু অনেকগুলো মানে তৈরি করা যায়। দ্বিতীয়ত, একটি কথার কে কি মানে বার করবে সেটা কিন্তু সম্পূর্ণভাবে তাদের মানসিকতার উপর নির্ভর করে। তৃতীয়ত, আমাদের মন মানসিকতা যেরকম, অন্য কোনো মানুষকে কিন্তু আমরা ঠিক সেই রকমই ভাবব। প্রতিবারের মতো আবারও বলবো, এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে। সকলে সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে। ভালো শুনুন, ভালো থাকুন। ধন্যবাদ।